রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এমপিভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়েছেন যে আগামীকালকে নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জাতীয় শহীদ মিনারে মহাসমাবেশের আয়োজন করা হয়েছে। তাদের পক্ষ থেকে সদস্য সচিব আমাকে ফোন করে তাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিয়েছেন। পাশাপাশি কর্মচারীদের একটি সংগঠনের সভাপতি জনাব জাফর সাহেব, তিনিও আমাকে ফোন করেছিলেন আগে, কিন্তু সিলেটে যেহেতু আমাদের প্রোগ্রাম ছিল এজন্য আমি আসলে ওই সময় বলেছিলাম যে সিলেটে আমি থাকবো, আমার পক্ষে হয়তো এই প্রোগ্রামে অংশগ্রহণ করা সম্ভব হবে না। কিন্তু আপনারা জানেন একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার কারণে আমাদের যে মানববন্ধন এবং ঘেরাও কর্মসূচি ছিল এগুলোর কারণে সিলেটের প্রোগ্রামগুলো ক্যান্সেল করতে হয়েছে। এই জন্য যেহেতু মোটামুটি সুযোগ আছে এই মহাসমাবেশে যোগদান করার, ইতিমধ্যে জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দ আমরা বসে একসাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালকে আমরা পে স্কেল বাস্তবায়নের দাবিতে যে মহাসমাবেশটি শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ওখানে আমরা অংশগ্রহণ করব। আপনারা জানেন যে পে স্কেল যারা পাবে তাদের অন্যতম স্টেক হোল্ডার আমরাও, কিন্তু কারণ আমরা সবগুলো জাতীয় স্কেল যতবার পরিবর্তন হয়েছে এবং নতুন করে পে স্কেল হয়েছে আমরা কিন্তু সবগুলোতে অন্তর্ভুক্ত হয়েছি। এবং আপনারা জানেন যে বাংলাদেশের ইতিহাসে এই বছরই প্রথম এমপিভুক্ত শিক্ষকদেরকে বেতন কমিশন 2025-এর পক্ষ থেকে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছিল এবং আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে শীর্ষ নেতৃবৃন্দ ওখানে গিয়ে বেতন কমিশন 2025-এর যিনি চেয়ারম্যান আছেন জনাব জাকির হোসেন স্যার সহ ওনার আরো যারা সহকর্মী আছেন ওখানে ওই কমিটির সদস্য আছেন, তাদের সাথে আমরা আধা ঘন্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ মিটিং আমরা ওখানে করেছি। আমরা আমাদের শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো ছিল, আমরা যেগুলো থেকে আমরা বঞ্চিত হচ্ছি, আমরা এই ব্যাপারে তাদের কাছে আমরা সুপারিশ রেখেছি যাতে ওনারা ওনাদের যে প্রস্তাবনা সরকারের কাছে জমা দেবেন, এখানে আমাদের বিষয়গুলো যদি যাতে থাকে, বিশেষ করে পে ফিক্সেশনের যে বিষয়টি যেটি আমাদের আসলে ইমপ্লিমেন্টের আগে ছিল না, এটা নিয়ে আপনারা শিক্ষকরা অনেকে শঙ্কায় ছিলেন এবং আশঙ্কায় ছিলেন। আপনারা অনেকে আমাকে অনুরোধ করেছিলেন এই বিষয়ে কথা বলার জন্য, আমরা তাদের সাথে কথা বলেছি এবং বলেছি এই ব্যাপারে যাতে ওনারা একটা সুপারিশ রাখেন যাতে আমাদের পে ফিক্সেশন করা হয়। আমরা আমাদের অবসর এবং কল্যাণের ব্যাপারে আমাদের যে যারা অবসর নিয়েছেন আমাদের শিক্ষক কর্মচারীরা দীর্ঘদিন 4-5 বছর 7 বছর পর্যন্ত তারা তাদের যে কল্যাণ এবং অবসরের যে টাকাটি এটি পায়নি, এটারই আমরা কথা বলেছি যে 6 মাসের মধ্যে যাতে যে কোনো ভাবে সরকারের পক্ষ থেকে শিক্ষক কর্মচারীদের অবসর এবং কল্যাণের যে সুবিধা এটা যাতে পরিশোধ করা হয়, ব্যাপারে কিন্তু আমরা তাদেরকে বলেছি এই ব্যাপারকে সরকারকে একটি প্রস্তাবনা দেওয়ার জন্য। আমরা আরো বলেছি যে এই বিষয়টা শিক্ষকদের যে দাবি দাওয়াগুলো এখন আছে বা কল্যাণ এবং অবসরের যে পাওনাগুলো আছে এগুলো পরিশোধ করার পরে অবসর এবং কল্যাণ বোর্ড এটাকে ভেঙ্গে দিয়ে যাতে আমাদের এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো যাতে আমাদের জন্য পেনশন সুবিধা চালু করা হয়, এই ব্যাপারেও আমরা পে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি এবং ওনাদেরকে বলেছি এই ব্যাপারে ওনারা যাতে ওনাদের সুপারিশের মধ্যে আমাদের এই বিষয়টি উল্লেখ করেন, আমরা এটা ওনাদেরকে বলেছি। এবং আমরা যে সমস্ত ভাতাগুলো আমরা পাই না, আমাদের শিক্ষা ভাতা, শান্তি বিনোদন ভাতা, টিফিন ভাতা সহ আরো অনেক যে ভাতাগুলো আমরা পাই না এবং উৎসব ভাতা যেটা আমরা 50 পাই, যেটা আমরা এই বছর আপনারা জানেন যে প্রেস ক্লাবের যে 22 দিনের যে আন্দোলন হয়েছিল এই আন্দোলনের মাধ্যমে যেটা আমরা অর্জন করেছি, এই উৎসব ভাতা বলেছি যে এটাকে যাতে 100% করা হয়। তারপর আমাদের বাড়ি ভাড়ার ব্যাপার আমরা তাদেরকে বলেছি যে বাড়ি ভাড়া তো আমরা 15% আমরা আদায় করেছি, আমরা বলেছি যাতে আমরা সরকারি নিয়মে যাতে পাই, এই বিষয়গুলো ওনাদেরকে আমরা আসলে বলেছি এবং ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ওনারা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের বিষয়গুলো যাতে সুপারিশে থাকে। সুতরাং আমরা সরাসরি পে কমিশনের পে স্কেল বাস্তবায়নের সাথে আমরা জড়িত, এটার একটা স্টেক হোল্ডার, যারা পাবে তাদের অন্যতম একটা স্টেক হোল্ডার আমরা। সুতরাং এটার যেহেতু আন্দোলন এক দফা দাবি পে স্কেল বাস্তবায়ন, সুতরাং এটা আমাদেরও দাবি এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের দাবি, যেহেতু ওনারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমরা এখানে একাত্মতা ঘোষণা করেছি। জোটের আমাদের শীর্ষ নেতৃবৃন্দ যারা আছে
আছেন আপনারা জানেন, আমরা জনাব প্রকৌশলী আবুল বাশার, জনাব প্রকৌশলী মতুর রহমান, আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যারা একেবারে সিনিয়র নেতৃবৃন্দ, জনাব নুরুল আমিন হেলালি, তারপরে আমাদের হাবিবুল্লাহ রাজু, একেবারে সিনিয়র আমাদের 6টি সংগঠনের সভাপতি সেক্রেটারি যারা আছেন, জনাব ইমরান হোসেন, জনাব আবু তালেব সুহাগ, তারপরে জনাব শান্ত ইসলাম, জনাব মিজানুর রহমান, ওনাদের সাথে আমরা আলোচনা করে আমরা কিন্তু গতকালকে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে আগামীকালকে আমরা সরাসরি ওখানে অংশগ্রহণ করবো। এবং আমি সারা বাংলাদেশের শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি যে যাতে যারা তাদের সুযোগ হয় আসার, যাতে এই প্রোগ্রামে তারা যাতে অংশগ্রহণ করে। এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামীকালকে আমরা সকল শিক্ষকদেরকে যাদের সাথে কথা বলেছি তাদেরকে বলেছি যে 10টার আগে শহীদ মিনার অবস্থান নেওয়ার জন্য। ওখানে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের সিনিয়র নেতৃবৃন্দ, আমি নিজে থাকবো ওখানে, ওনাদেরকে নিয়ে আমরা এখানে সংক্ষিপ্ত সমাবেশ করে ওখানে আমরা বক্তব্য রাখবো। সমাবেশ করে ইনশাল্লাহ জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে মিছিল সহকারে আমরা সকাল 10টার পরে 10টা আমরা টাইম দিয়েছি, 10টা আমরা একটু সংক্ষিপ্ত সমাবেশ করব। 10টার পরে আমরা ওখান থেকে ইনশাআল্লাহ শহীদ মিনারের উদ্দেশ্যে মিছিল সহকারে আমরা যাব। এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন আপনারা অনেকেই সোশ্যাল মিডিয়ায় আপনারা বলছিলেন যে এটা যেহেতু সকলের দাবি, এখানে আমাদের আসলে এখানে যুক্ত হওয়া উচিত এবং ওখানে এটার সাথে অন্তত একাত্মতা ঘোষণা করা উচিত। আমরা শুধু একাত্মতা না, এখানে আমরা সরাসরি আমরা নিজেরা পার্টিসিপেট করব। আর যেহেতু আগামীকালকে শুক্রবার প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, পরের দিনও বন্ধ আছে, ছুটির কোনো বিষয় নেই, সুতরাং আমি এমপিভুক্ত শিক্ষক কর্মচারী যারা আছেন, জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃত্বে যারা শহীদ মিনার আন্দোলন করেছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, জাতীয়করণ প্রত্যাশী জোটকে ভালোবাসেন, আপনাদেরকে অনুরোধ করবো যে আপনারা আগামীকালকে 10টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিসিতে আপনারা অবস্থান নেবেন। আমরাও ইনশাল্লাহ 10টার মধ্যে ওখানে অবস্থান নিব এবং আমরা ওখানে সংক্ষিপ্ত সমাবেশ করে জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা মিছিল নিয়ে আমরা ইনশাল্লাহ ওখানে অংশগ্রহণ করব। কারণ আমাদের কাছে মনে হয়েছে সরকারের আসলে পে স্কেল বাস্তবায়নের ক্ষেত্রে তাদের আসলে কোনো রকমের তাদের কোনো কৃপণতা ছিল না। কারণ তারা যেভাবে এটা গঠন করেছে, পাশাপাশি গঠন করার পরে যারা যত স্টেক হোল্ডার আছে সবাইকে তারা ডেকে ডেকে আপনারা দেখেছেন ওখানে তারা তাদের মতামত নিয়েছেন, তাদের সুপারিশ নিয়েছেন এবং এগুলোর আলোকে তারা কিন্তু এই কমিশনটা প্রস্তাবনা রেডি করেছেন। তো সুতরাং সরকারের পক্ষ থেকে কোনো রকমের আমার মনে হয় এখানে তাদের আন্তরিকতার কোনো রকমের অভাব আছে বলে আমার মনে হয় না। তবে কোনো অদৃশ্য শক্তি হয়তো এটাকে আটকে রাখতে পারেন আন্দোলনের মাধ্যমে, কর্মসূচির মাধ্যমে যে অদৃশ্য শক্তি এটাকে থামিয়ে রেখেছে বা বন্ধ করে রেখেছে। এই অদৃশ্য শক্তির যে আপনার সুতাটা আছে এটাকে আমাদের ওখান থেকে বিচ্ছিন্ন করতে হবে এবং সরকারের কাছ থেকে এটাকে আমরা আদায় করে নিয়ে আসতে হবে। আমি নেতৃবৃন্দ যারা অর্গানাইজার, যেহেতু আমরা এটা অর্গানাইজার না, আমরা এখানে যেহেতু অংশগ্রহণ করবো এবং আমরা যেহেতু ওখানে একাত্মতা ঘোষণা করবো, সুতরাং এখানে আসলে মৌলিক সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আমাদের কোনো সুযোগ নেই পরামর্শ ছাড়া। আমি ওনাদেরকে বলেছি যে আপনারা কালকে যে মহাসমাবেশ করবেন ভালো, মহাসমাবেশের পরে আপনাদের নেক্সট ডে কোনো আলটিমেটাম আছে কিনা অথবা অন্য কোনো কর্মসূচি আছে কিনা ওনারা, আমি বলেছি যে আপনারা অন্য কোনো কর্মসূচি রাখা দরকার, শুধু তো সমাবেশ করলে হবে না, আলটিমেটাম দিয়ে একটা কর্মসূচি আপনাদেরকে থ্রু করতে হবে, তাহলে আন্দোলনের মধ্যে গতি আসবে। আশা করি নেতৃবৃন্দ বিষয়টি বিবেচনায় দিবেন। তো আমরা যারা এমপিভুক্ত শিক্ষক আমরা তো আসলে এই পর্যন্ত আন্দোলন করতে করতে পর্যায়ে এসেছি। আমরা তো আসলে আন্দোলন ছাড়া এই পর্যন্ত কিছুই আমরা পাইনি এবং আমাদেরকে এতদিন পর্যন্ত আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদেরকে বিভিন্ন ভাবে আমাদেরকে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন তারা আসলে নেতৃত্বের নামে আমাদের শিক্ষকদেরকে সবসময় ব্যবহার করেছেন, নিজেরা বিভিন্ন ভাবে উপকৃত হয়েছেন, নিজেরা বিভিন্ন ভাবে নিজেদের আখের গুছিয়েছেন, কিন্তু শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে আসলে সরব হতে, অন্তত আমি শিক্ষকতা আসার পর আমি দেখিনি কাউকে। আমি 6 সাল থেকে শিক্ষকতায় এসেছি এবং 17 সাল থেকে আমি শিক্ষক আন্দোলন করি। আমি আমাদের এই 17 সালের আন্দোলনের আগে, 18 সালের আন্দোলনের আগে আসলে আমি আমার শিক্ষকতা পেশায় আসার পরে কোন রকমের বড় আন্দোলন আমি দেখিনি। যদি আমাদের শিক্ষকরা, আমি 6-এর কথা আমি বলি আর পরে আর বলি না, 6 থেকে যদি আজকে 26 এই 20 বছর যদি এই ধারাবাহিক আন্দোলন হতো তাহলে এতদিনে হয়তো আমাদের এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ হয়ে যেত, অথবা জাতীয়করণ না হলেও ভাতার যে বৈষম্যগুলো আমাদের আছে এই বৈষম্যগুলো ইতিমধ্যে হয়তো দূর হয়ে যেত, আমাদেরকে এত কষ্ট করতে হতো না। তো 17 সাল থেকে আন্দোলন করে তো আমরা 4টি বৈষম্য, 2টা একেবারেই আমরা দূরীভূত করেছি এবং 2টি আমরা আংশিক দূরীভূত করেছি। সুতরাং আমরা আগামী দিনেও আন্দোলন কর্মসূচির মাধ্যমে আমাদের অধিকারগুলো আদায় করতে হবে। আমরা শহীদ মিনারের মাধ্যমে যে আমাদের জাগরণ হয়েছে এবং আমরা ঘুম থেকে জেগেছি, আমরা জাগ্রত থাকতে চাই এবং আমরা যে ঐক্যবদ্ধ হয়েছি
শহীদ মিনারের মাধ্যমে দল মত পথ সংগঠন নির্বিশেষে এখানে আমরা সকলের মোহনা ছিল জাতীয় প্রেস ক্লাব। সুতরাং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে এই ঐক্যকে ধরে রাখতে যদি পারি আমরা, এবং আগামী দিনে যদি আমরা জাতীয়করণের বৃহৎ আন্দোলন যদি আমরা শুরু করতে পারি নির্বাচিত সরকার আসার পর, ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই ইনশাল্লাহ আমাদের আরো অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে এগুলো আদায় হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের আন্দোলনকে আগামী দিনে ত্বরান্বিত করার লক্ষ্যে আমাদের যে জেলা সফরের যে আমাদের যে কর্মসূচিগুলো ছিল এগুলো আমরা অব্যাহত রাখবো, এবং আমরা প্রত্যেকটি জেলা এবং উপজেলা সফর করে আমাদের বিশেষ করে জেলাগুলো সফর করে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের আমরা কমিটি ঘোষণা করব এবং আমাদের সফরগুলো অব্যাহত রাখবো ইনশাল্লাহ। আগামী 13 তারিখ ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রাহ্মণবাড়িয়ার যারা শিক্ষক আছেন আপনাদেরকে আজকের এই লাইভের মাধ্যমে দাওয়াত দিয়ে রাখলাম যে আপনারা 13 তারিখের প্রোগ্রামে আপনারা অংশগ্রহণ করবেন। আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের শীর্ষ নেতৃবৃন্দ 13 ডিসেম্বর আমরা ইনশাল্লাহ আপনাদের ব্রাহ্মণবাড়িয়া আসবো এবং আপনাদের সাথে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। তো আমরা আমাদের বাকি যে প্রোগ্রামগুলো শিডিউল দেওয়া হয়েছে আমরা চেষ্টা করবো এগুলোকে অব্যাহত রাখার জন্য। আজকে আমি খুব লম্বা চোরা কথা বলবো না, সর্বশেষ আপনাদেরকে এটুকু আপনাদের প্রতি আহ্বান জানাবো যে যাদের পক্ষে সুযোগ হয় আগামীকালকে অবশ্যই আপনারা আপনাদের 10টার আগে আপনারা শহীদ মিনার অবস্থান নেবেন এবং সংক্ষিপ্ত সমাবেশ আমরা করব। আমাদের বক্তব্য শুনবেন আপনারা, শোনার পর ওখান থেকে আমরা জোটের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে আমরা ইনশাল্লাহ মিছিল সহকারে আমরা ওখানে অংশগ্রহণ করব। আমি যারা আমাদের বাড়িওয়ালা আন্দোলনে অংশগ্রহণ করেননি, আমাদের উচ্চপাতার আন্দোলনে তো একেবারে অল্প সংখ্যক আপনারা অংশগ্রহণ করেছেন, অন্তত মানে আপনাদের নিজের বিবেক কি নিজেদেরকে একটু ধ্বংস করে না যে আমি একটা আন্দোলন অংশগ্রহণ করলাম না। ক্ষেত্র বিশেষ অনেকে বিরোধিতা করেছেন, ক্ষেত্র বিশেষ অনেকে বিভিন্ন ভাবে আমাদেরকে ক্রিটিসাইজ করেছেন, এবং অনেকে তো আন্দোলনকে বন্ধ করার জন্য একেবারে উত্তৃত ভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ষড়যন্ত্র করেছেন। তা আপনাদের বিবেক কি নিজেদেরকে একটু দংশন করে না যে আমরা এই সুবিধাটা কিভাবে আমরা খাবো? সুতরাং আমাদের দুইটি সফল আন্দোলন সম্প্রতিকালে আমরা দুইটি সফল আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমরা যেহেতু এই আন্দোলনে আমাদের মূল নেতৃত্ব নেই, আমরা মেহমান হিসেবে এখানে যাব। তারপরেও যদি পে স্কেল যদি ঘোষণা হয় আপনি তো একটা বড় অংশ আপনি এখান থেকে একটা বড় রকমের একটা সুবিধা পাবেন, কারণ অনেকের বেতন দ্বিগুণ পর্যন্ত হয়ে যাবে। সুতরাং আপনি যদি এখানে না আসেন এবং না এসে যদি বন্দর দিন কালকে শ্রেণী কার্যক্রম হয়, যদি না এসে যদি এই সুবিধাটা নেন তাহলে অতীতের দুই আন্দোলনে না আসার কারণে যেমন আপনার বিবেক আপনাকে দংশন করছে, আগামী দিনেও আপনার বিবেক আপনাকে দংশন করবে যে আমি কেন গেলাম না। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, যাদের সুযোগ থাকবে যেহেতু বন্ধের দিন আগামীকালকে অবশ্যই আপনারা শহীদ টিএসসিতে 10টার আগে অবস্থান নেবেন এবং সংক্ষিপ্ত সমাবেশ শেষে আমাদের বক্তব্য শুনে আমাদের সাথে আপনারা ইনশাল্লাহ শহীদ মিনারে যাবেন এবং আমরা ওখানে অবস্থান করব যতক্ষণ পর্যন্ত সমাবেশ চলে। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের দীর্ঘায়ু কামনা করে আগামীকালকে আপনাদের সাথে টিএসসিতে দেখা হবে এবং টিএসসি থেকে শহীদ মিনারে আমরা ইনশাল্লাহ আমরা আন্দোলনে যাব। আমি গতকালকে একটি পোস্টে বলেছি যে আসলে আমি কারো রক্ত চক্ষুকে ভয় পাই না, এই আমাকে চাকরির আমার ভয় নাই, একেবারে ভয় নাই, কারণ আমার রিজিকের ফয়সালা তো আকাশ থেকে হবে। আমার জীবনেরও ভয় নাই, কারণ আমি পৃথিবীতে কতদিন থাকবো এগুলো তো আসলে আমার দ্বারা নির্ধারিত নয়, এটা আল্লাহ তাআলা দ্বারা নির্ধারিত। আমার কিভাবে মৃত্যু হবে, আমি কতদিন বাঁচবো, আমি কি খাবো, এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়। সুতরাং এগুলো আমার কোনো ভয় নেই। আমি যেহেতু আপনাদের জন্য কাজ করি এবং আমি এটাকে মানে এটাকে ইবাদত মনে করি, একেবারে পরিষ্কার ফ্রাঙ্কলি স্পিকিং আমি এটাকে ইবাদত মনে করি যে আমি এটা একটা ইবাদত, মানুষের জন্য কাজ করা। 6 লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার আজকে বাড়ি ভাড়া দ্বারা উপকৃত হচ্ছে। উচ্চপাতার আন্দোলনের দ্বারা আপনার প্রায় 4 লক্ষ শিক্ষক পরিবার উপকৃত হয়েছে। তো এটাকে আমি আসলে ইবাদত মনে করি। সুতরাং ইবাদত মনে করে যেহেতু কাজ করি আমি কোনো ভয় পাই না, ষড়যন্ত্র এগুলো আসলে কোনো ভয় পাই না। যার কারণে কোনো ষড়যন্ত্র করে রক্তচক্ষু দেখে ভয়ভীতি দেখে হুমকি দিয়ে আমাকে আসলে কোনোভাবে আন্দোলন থেকে পিছপা করা যাবে না, আন্দোলন থেকে বিমুখ করা যাবে না। আপনারা জানেন সম্প্রতি আপনার আমার একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ডিআই থেকে যে আপনার অডিটের নির্দেশনাটি দিয়েছিল, আমরা এটার জন্য সারা বাংলাদেশের একদিনের আপনার প্রস্তুতিতে সারা বাংলাদেশের প্রায় অধিকাংশ জেলায় আপনার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মাত্র একদিনের প্রস্তুতিতে আমরা যদি 5 দিনের প্রস্তুতি করতাম তাহলে হয়তো আরো ব্যাপক হারে হয়তো মানে হইতো। তো আমরা পরে সাথে কথা বলেছেন এবং বলেছেন শতভাগ স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে তারা এই কাজটি করবে। তো আমাদের একটা ষড়যন্ত্র আমাদের কাছে মনে হয়েছিল যে আমি তাদের বিপক্ষে লেখার দিন বিকালেই তারা এই কাজটি করেছেন, এই জন্য আমার সন্দেহ হয়েছিল। এই জন্য আমরা যেহেতু তারা আশ্বস্ত করেছেন এবং তারা সময়ও দিয়েছেন 1 মাস, আপনারা দেখেছেন যে আমি দুপুরে আমি গিয়েছিলাম, তারা পরে সন্ধ্যার মধ্যে তারা চিঠি করেছে, সময় বৃদ্ধি করেছেন। এই জন্য তাদের এই কথায় আশ্বস্ত হয়ে আমরা যে ঘেরাও কর্মসূচি ছিল আমরা এটাকে আমরা স্থগিত করেছি। যদি কোনো রকমের ষড়যন্ত্র
প্রসেস, কিন্তু এখানে কিছু অসঙ্গতি ছিল, আমি আপনাদেরকে জানিয়েছি যে ওনারা এটা আমার পোস্টের কারণে করেছে, আমার কাছে মনে হয়েছে। পাশাপাশি এখানে আপনার শুধুমাত্র 10টি মাদ্রাসা বা 10টি প্রতিষ্ঠানের জায়গায় 1টি প্রতিষ্ঠানকে টার্গেট করা হয়েছে। কর্মকর্তা সাধারণত 2 জন দিয়ে এখানে দেওয়া হয়েছে আপনার 4 জন। তারপরে আপনার আমার এটা 19 সালে অডিট হয়েছে, হওয়ার কথা ছিল আরো হয়তো 5 থেকে আরো 7 বছর পরে। তো সব মিলিয়ে আপনার এরকম মনে হয়েছিল আমাদের কাছে যে সুতরাং আমি আসলে আমরা এই প্রোগ্রামগুলো করেছি। এখন যেহেতু সরকারি অডিট, আমরা এটা আমার জায়গা থেকে আমার কোনো প্রবলেম নেই। আমি একেবারেই আমি দৃঢ়তার সাথে বলতে চাই, শুধু আপনাদেরকে না, আল্লাহ তাআলাকে হাজির নাজির এবং সাক্ষী রেখে যে আমি আমার প্রতিষ্ঠান থেকে জেনে শুনে 1টি টাকাও কোনো তসরুফ করিনি। সুতরাং যত অডিটই হোক, হ্যাঁ টেকনিক্যাল কোনো ভুল ভ্রান্তি হতে পারে। আমি যেহেতু নতুন প্রিন্সিপাল হয়েছে মাত্র 3 বছর, কিছু টেকনিক্যাল ভুল ভ্রান্তি হতে পারে, কারণ অনেক কিছু আমার জানা নেই, অনেক কিছু শিখারও ব্যাপার থাকে, সময় লাগে, কিছু টেকনিক্যাল ভুল ভ্রান্তি হতে পারে। কিন্তু টাকা পয়সা একটিও তসরুফ করে এটা একবার দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলতে পারি। সুতরাং এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পাশাপাশি আপনার আমার সনদের ব্যাপারে যে ডুয়েল সনদ, এটা নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন। ডুয়েল সনদ আর জাল সনদ তো ভাই এক জিনিস না, আপনারা যদি না বুঝেন তাহলে তো আসলে কিছু করার নেই। এটা ডুয়েল সনদ। আমরা যখন ফাজিল কামিল করেছি তখন আমাদের সনদের কোনো মান ছিল না, তখন আমাদের ফাজিলের কোনো মান ছিল না, কামিলের মান ছিল না, শুধু আলিম পর্যন্ত সনদের মান ছিল, ইন্টারমিডিয়েট পর্যন্ত। তখন যারা মেধাবী যারা হতো তারা ইউনিভার্সিটিগুলোতে অনার্স করতো আলিমের পাশাপাশি। তো আমিও আপনার মাদ্রাসা পড়াশোনার পাশাপাশি আমার অনার্সটা আমি কমপ্লিট করেছি এবং মাস্টার্সটা কমপ্লিট করেছি। তো এটা জাল সনদ না, বরং ডুয়েল সনদ এটা। কিন্তু আমি আমার চাকরির কোথাও, আমি 4টা জায়গায় চাকরি করেছি, কোনো জায়গাতে আমি আমার অনার্স মাস্টার্সে আমি শু করি নাই। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার্স করেছি, আমি কোথাও শু করি নাই। তো আমার একটা সনদ যদি প্রয়োজন হয়, একটা সনদ আমি সারেন্ডার করবো সরকারের কাছে, সমস্যা তো নেই। এটা নিয়ে তো এত মাথা গরম হওয়ার কিছু নেই। এটা তো জাল সনদ না, এটা ডুয়েল সনদ। আমি ওইটা দিয়ে কোনো জায়গায় আমি প্রমোশনে নেই নেই, কোনো জায়গাতে আমি আবেদনও করি নাই, কোনো জায়গায় আমি দেখাই নাই চাকরি 4 জায়গাতে। সুতরাং এটা নিয়ে খুব আহামরি কিছু করার কোনো সুযোগ নেই। আমি প্রয়োজন আমার যে অনার্স মাস্টার্সের যে সনদ আছে এটা আমি সারেন্ডার করবো সরকারের কাছে, কোনো সমস্যা তো নাই। যদি প্রয়োজন হয়, যদি প্রয়োজন হয় করবো, আর যদি প্রয়োজন না হয় করবো না। তারা যদি মনে করে করার দরকার নাই, করবো না। এটা নিয়ে একটা গোষ্ঠী মনে করেছিল মনে হয় এই আজিজি স্যার মনে হয় শেষ, এবং আমার যারা দীর্ঘদিনে যারা মিত্র ছিল তারা মনে করেছে যে আজিজি স্যার শেষ, সুতরাং তার প্রয়োজন ফুরিয়ে গেছে। অসুবিধা নাই। বিপদের সময় যারা বিপদের সময় পাশে না দাঁড়ায়, যারা বরং বিপদকে আরো মনে করে ত্বরান্বিত করে, যারা বিপদের মধ্যে ঘি টেলে দেয়, তাদের সাথে আর যাই হোক সংসার করার কোনো সুযোগ নেই। এটা আমি স্পষ্ট ভাষায় আজকে আপনাদেরকে বলে দিতে চাই। তাদের সাথে আর যাই হোক, তাদের সাথে সংসার করার কোনো সুযোগ নেই। আমি শিক্ষক আন্দোলন করেছি, এবং আপনারা জানেন এই যে 22 দিনের যে আন্দোলনটি হয়েছিল, এই 22 দিনের আন্দোলনে আপনারা জানেন কেউ আমার পাশে ছিল না, মাত্র 2 জন ব্যক্তি ছাড়া। আপনার জনাব প্রকৌশলী আবুল বাশার এবং আব্দুল হাই সিদ্দিকী, ওনারা 2 জন ছাড়া আর কেউ ছিল না, সবাই পালিয়ে গেছে, কেউ আন্দোলন করবে না। কিন্তু আমি কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে, আপনার চাকরির ঝুঁকি নিয়ে, গ্রেফতারের ঝুঁকি নিয়ে, আপনার রক্তচক্ষু সব উপেক্ষা করে আমি আন্দোলনটি শুরু করেছিলাম। এবং এই আন্দোলনটি না হলে আজকে উচ্চ ভাতা আপনি 20 বছর পর শিক্ষকরা পেতেন না। এটা আপনারা ভালো করে বুঝেন। অনেকে বলেন যে ওহিদুদ্দিন মাহমুদ স্যার প্রতিশ্রুতি দিয়েছিলেন। আরে ভাই, ওহিদুদ্দিন মাহমুদ স্যার তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন, শান্তি বিনোদন দিবেন, সব ভাতা বৃদ্ধি করবেন, কোনোটাই তো হলো না। এগুলো প্রতিশ্রুতি বহুত দিয়ে। আপনারা জানেন, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমাদের আন্দোলনের আগেই সরকার মেডিকেল বাড়ায় 500 কে 1000 করে, এবং কর্মচারীদের উচ্চ ভাতা আপনার 50 কে 75 করে ডিউ লেটার পর্যন্ত দিয়েছিল। কই বাস্তবায়ন হয়েছে? হয়নি। এগুলো আশ্বাস বহু দেওয়া যায়, আর বাস্তবায়ন বহুত কঠিন। তো আমি যখন 22 দিনের আন্দোলন করেছি তখন কিন্তু কাউকে পাশে পাইনি, 3 জন মানুষ ছাড়া। পরবর্তীতে যখন দেখছে যে আন্দোলন জমে গেছে, সুসময়ের পাখির আস্তে আস্তে মনে করে এখানে আসা শুরু করেছে। তো সুতরাং আমি যখনই বিপদে পড়েছি, যারা পালিয়ে গিয়েছে, আগামী দিনেও পালিয়ে যাবে, এগুলো আমি টেনশন করি না। আমি মনে করি যে আমার দাবি যদি যৌক্তিক হয়, আমি একাই আন্দোলন শুরু করব, এবং আন্দোলন শুরু করলে এবং আমার যারা শক্ত সহযোদ্ধা থাকে এবং আমার প্রতি যাদের আস্থা আছে তারা আমার সাথে থাকবে ইনশাল্লাহ, এবং তাদেরকে নিয়ে আন্দোলন করবো, এবং ওই আগামী দিনের আন্দোলন আমরা সফল করবো ইনশাল্লাহ। এতে কোনো রকম বিন্দুমাত্র কোনো সন্দেহ নেই। এবং শহীদ মিনার আন্দোলন আপনারা দেখেছেন, কে কতদিন ঘুমিয়েছে আপনারা দেখেন নাই? আপনারা দেখেছেন, অনেকে আছে 3 দিন পরে এসেছে, অনেকে আছে 7 দিন পরে এসেছে, অনেকে আছে শহীদ মিনার 1 রাত্র ঘুমাই নাই। আপনারা দেখেছেন। তারা আবার অনেক সংবর্ধনা প্রত্যাশা করে যে তাদেরকে কেন সব জায়গায় সংবর্ধনা দেওয়া হয় না, তাদের নামে কেন স্লোগান দেওয়া হয় না। আপনি সকালে গেছেন বাবুর মতো, আপনি চলে গেছেন, মনে করেন আপনার ইচ্ছা মতো আসছেন, আবার যখন খুশি ইচ্ছা মতো চলে গেছেন, একেবারে সুটেড বুটেড হয়ে আসছেন। আমাদের মতো তো 3 দিন এক জামা পরে ছিলেন না, শহীদ মিনারে ঘুমাইছেন না। সুতরাং আপনার এত প্রত্যাশা উচিত না। তো এই ষড়যন্ত্রকারীরা সারা জীবনে ষড়যন্ত্র করবে এবং পিছন দিয়ে ছুরি মারার জন্য চেষ্টা করবে, এগুলোকে আমরা কোনো ভয় পাই না। ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। এটা আল্লাহ তাআলার কোরআনের ভাষায় বলি, ষড়যন্ত্রীরা যতই করুক কোনো লাভ নাই। ষড়যন্ত্রকারীরা দিন শেষে তারা পরাজিত হয়, এটা আল্লাহ তাআলার সিদ্ধান্ত। তারা দিন শেষে ষড়যন্ত্রকারীরা পরাজিত হবে। আমি ষড়যন্ত্রকারীদেরকে কোনোভাবেই ষড়যন্ত্রকারীদেরকে নিয়ে আর সংসার করতে আমি রাজি না। সুতরাং আমি যারা সত্যিকার অর্থে সাহসী,
যারা সত্যিকার অর্থে শিক্ষকদের জন্য জীবন স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত, যারা সত্যিকার অর্থে শিক্ষকদের জন্য নিজের টাকা পয়সা স্যাক্রিফাইস করার জন্য প্রস্তুত, যারা শিক্ষকদের জন্য সত্যিকার অর্থে এই শিক্ষকদের কাজ করাকে ইবাদত মনে করে, এই সমস্ত মানুষকে, সব মানুষগুলো, দক্ষ মানুষ, যোগ্য মানুষগুলো নিয়ে আমি আগামী দিনে কাজ করবো ইনশাল্লাহ। এবং আগামী দিনের আন্দোলন, জাতীয়করণ আন্দোলনের জন্য সারা বাংলাদেশ আমরা সফর করবো ইনশাল্লাহ। এবং জাতীয়করণ প্রত্যাশী জোটের প্রত্যেকটি জেলা উপজেলা কমিটি গঠনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর জাতীয়করণ আন্দোলনের জন্য আমরা প্রস্তুতি নিব, সংগঠনকে শক্তিশালী করব এবং যে কোনো জুলুম অন্যায়ের বিরুদ্ধে এবং বঞ্চিত মানুষের পাশে আমরা দাঁড়াবো। জুলুম অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো, ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলবো ইনশাল্লাহ। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আগামীকালকে টিএসসিতে আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে দোয়া চাই, যেহেতু আমি অডিটটি ফেস করার জন্য আমি যেহেতু সিদ্ধান্ত নিয়েছি, আপনারা সবাই দোয়া করবেন যাতে সুন্দর করে প্রস্তুতি নিয়ে আমি অডিটটি ফেস করতে পারি এবং আল্লাহ তাআলা যাতে আমাকে কোন রকমের, যত রকমের ষড়যন্ত্র হোক, সকল ষড়যন্ত্র থেকে আল্লাহ তাআলা যাতে আমাকে হেফাজত করেন। আপনারা দোয়া করবেন। আমি আশা করি আপনাদের দোয়ায় এবং আমার সততার কারণে নিঃসন্দেহে আল্লাহ তাআলা আমাকে সকলের ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে, হিংসুকদের হিংসা থেকে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আমাকে রক্ষা করবেন। এবং আমি আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে, সাধারণ এমপিভুক্ত শিক্ষকদেরকে সাথে নিয়ে, জোটের যে শীর্ষ নেতৃবৃন্দ আছেন যারা ষড়যন্ত্রের সাথে জড়িত না, তাদেরকে নিয়ে আগামী দিনে ইনশাআল্লাহ জাতীয়করণের এক দফা বৃহত্তর আন্দোলন, আগামী নির্বাচিত সরকারের সময় আমরা এমন আন্দোলন গড়ে তুলব যে আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকাংশ দাবি দেওয়া ইনশাআল্লাহ পূরণ হবে। সে আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছে দোয়া চেয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।